25,000 টাকা যদি ন্যূনতম মজুরি করা হয় তাহলে আসলে এই শিল্প মাধ্যম টিকবে না, ঝুঁকির মধ্যে পড়বে। কিন্তু নাজমা আক্তার কিন্তু উদাহরণ দিলেন যে বাইরে অন্যান্য দেশ যারা এই আরএমজি সেক্টরে রপ্তানিমুখী বিজনেস করছে তারা এই বেতন এর চেয়ে তো বেশি $300 বা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশি মজুরি দিচ্ছে। তাহলে আমরা কেন পারবো না, আমাদের মালিকরা কেন পারবে না? দেখেন, প্রথমত হলো যে ওই দেশের যে পরিমাণ ভলিউম, ক্যাম্বোডিয়াতে বলেন বা ভিয়েতনামে বলেন, বা তারা যেই সেগমেন্টে কাজ করে, আমরা আসলে সেই সেগমেন্টে কাজ করি না। এখন সেই সেগমেন্টে আমরা কেন যেতে পারিনি সেটা একটা ভিন্ন তর্ক, সেটা একটা অনুষ্ঠান আপনার অবশ্যই করা উচিত আমি মনে করি। কিন্তু বর্তমান যে বাস্তবতা, আর আমরা কিন্তু কথা বলছি জাতীয় ন্যূনতম মজুরি নিয়ে। শুধু একটা সেক্টরে আপনি 25,000 বা 30,000 টাকা দিলেন, তাহলে বাকি সেক্টরগুলো কি সেটা দিয়ে সার্ভাইভ করতে পারবে কিনা? তা না হলে কিন্তু আমাদের দেশে প্রায় 7 কোটির মতো আমাদের ফর্মাল এবং ইনফর্মাল সেক্টরে আমাদের শ্রমিক কাজ করে। আপনি 40 লাখ শ্রমিকের জন্য আপনাকে বেতন ঠিক করলেন, তাহলে কি মুদ্রাস্ফীতিকে এমন কোন একটা জায়গাতে পৌঁছাবে যে বাকিরা তাহলে আবার তাদের জীবন ধারণ কষ্টকর হয়ে যাবে? আর আমি যদি বলি জাতীয় ন্যূনতম মজুরি 25,000 টাকা করা উচিত, তাহলে কি আমাদের যে ইনফর্মাল সেক্টর বলেন বা ফর্মাল সেক্টরের গার্মেন্টসের বাইরে যারা আছে তারা কি 25,000 টাকা মিনিমাম স্যালারি দিয়ে টিকতে পারবে? অনেকখানি আলোচনার বিষয়। আমি কিন্তু একবারই উড়িয়ে দিচ্ছি না, আমি বলছি না আমি 25,000 টাকা দিব না বা আমি দিয়ে দিব, আমি কোনোটাই বলছি না। যেটা তসলিমা আপা বললেন যে এটা আসলে একটা ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে আলোচনা করে, এবং আমি নাজমা আপার সাথে সম্পূর্ণ একমত যে একটি রাষ্ট্রের কল্যাণের দায়িত্ব শুধু বেসরকারি খাত কখনোই নিতে পারে না। এখানে অবশ্যই আমাদের সংবিধান বলেন বা আমাদের বড় বড় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ম্যানিফেস্টো বলেন, সবখানেই কিন্তু একটা কল্যাণকর রাষ্ট্রের কথা বলা আছে, যেখানে কিছু দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হবে, কিছু দায়িত্ব অবশ্যই ব্যক্তি খাতে যারা উদ্যোক্তা শ্রেণী তারা নিবে। রাইট। এখানে আরেকটি প্রশ্ন আমি আপনাকে করতে চাই, সেটা আপনি নিজেও জানেন যে এখন আসলে যে ন্যূনতম মজুরি আছে সেটাও কিন্তু 68% কারখানা আসলে এটা ইমপ্লিমেন্ট করতে পেরেছে। বাকি 32% আমি দেখছি বিভিন্ন কারণে সর্বশেষ ঘোষিত যে ন্যূনতম মজুরি তারা সেই কাঠামোটা বাস্তবায়ন করতে পারেনি। এক্ষেত্রে আপনারা কি ভূমিকা নিয়েছেন? আমি যদি বলি যে আপনি যে ডেটাটা, এটা আমাদের সকল প্রকার ফর্মাল সেক্টর কারখানার ক্ষেত্রে, কিন্তু গার্মেন্টস কারখানা যদি বলেন, রপ্তানিমুখী পোশাক শিল্প যেখানে আমি রিপ্রেজেন্ট করি, সেখানে এর বাস্তবায়নের হার অনেক বেশি। এটা সকলেই স্বীকার করবে যে এটা নানান কারণে ব্র্যান্ডসদের একটা বায়ারদের একটা প্রেশার থাকে আমাদের উপরে। তারপরে আমি মনে করি সকল প্রকার আলো আসলে আমাদের উপরে নিক্ষেপ করা হয়, স্বাভাবিক। যারা ক্লাসের ফার্স্ট বয় থাকে তাদের উপরই সকল টিচারদের দৃষ্টিতে থাকে। ফলে আমি মনে করি গার্মেন্টস সেক্টর তুলনামূলকভাবে অনেক বেশি লাইমলাইটে আছে। ফলে এখানে সুযোগ সুবিধা শ্রমিকরা তুলনামূলক, আমি কিন্তু বলছি না তারা এনাফ পাচ্ছে, বা অন্যান্য সেক্টর থেকে বেশি পাচ্ছে, যেটা একটা খারাপ দিক। ফলে আমাদের অন্যান্য সেক্টররা কিন্তু অনেকখানি বাইরে পড়ে যাচ্ছে গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের তুলনায়। কিন্তু আমি যে ডেটাটি আপনাকে দিলাম সেটা কিন্তু পোশাক খাতে 385টি কারখানার উপর এটি পরিচালনা করে। আমি আসলে সম্মানের সহিত এটাকে ডিফার করতেছি যে এইটা আসলে কোনো মতে রপ্তানিমুখী পোশাক শিল্পের প্রতিফলন না। যে এখানে সমকালে পাবলিশড নিউজ 1 মে, আপনি আজকে এটা চেক আচ্ছা, করে আমি নিতে এটা পারেন। একটু আমি পড়ি নাই, কিন্তু এটা আমি ডিফার করি। এটা শুধু রপ্তানিমুখী শিল্পের জন্য প্রযোজনা। আমার এখানে আমার ট্রেড ইউনিয়নের 2জন বিজ্ঞ নেত্রী আছেন, আমার মনে ওনারাও বলবেন যে বাংলাদেশের 68% ফ্যাক্টরিতে এই দেওয়া হয়নি, এটা বাস্তবায়নযোগ্য মানে বিশ্বাসযোগ্য না। এই কারণে কিন্তু 32% ফ্যাক্টরিতে দেওয়া হয়নি, এই কারণে যে আমাদের এখন শ্রমিকের ঘাটতি। আপনি যদি যান দেখবেন বেশিরভাগ কারখানাতে লেখা আছে যে শ্রমিক নিয়োগ করা হবে। শ্রমিকের ঘাটতি থাকা অবস্থায় ন্যূনতম মজুরি থেকে খুব বেশি প্রতিফলন না করে আসলে কারখানা চালানো সম্ভব না, কারণ তার তো অন্যখানে অপশন আছে।